সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা। কিয়াং বৈঠকে 21 সমঝোতা ও 7 ঘোষণাপত্র সই। কোটা বাতিলে হাইকোর্টের রায়ে আপিল বিভাগের স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ব্লকের ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। ধৈর্য ধরতে বললেন কাদের। প্রশ্ন ফাঁসে অভিযুক্ত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকে পিএসসির চিঠি। কমিশনকে ফলাফল অবহিত করার অনুরোধ। এবং দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় অর্ধেক রোগী বিদেশমুখী, বললেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সংশ্লিষ্টদের সেবায় মনোযোগী হওয়ার তাগিদ। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। অর্থনৈতিক উন্নয়নে প্রাধান্য দিয়ে চীনের সঙ্গে 21টি সমঝোতা ও 7টি ঘোষণাপত্র সই করেছে বাংলাদেশ। বেইজিংয়ের গ্রেট হলে 2 প্রধানমন্ত্রীর উপস্থিতিতে এগুলো সই হয়। বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে বৈঠকে উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতা এবং আরও বেশি বিনিয়োগে আগ্রহের কথা জানান চীনের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। নাসির উদ্দিনের রিপোর্ট। চীন সফরের তৃতীয় ও শেষ দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মসূচি শুরু হয় দেশটির প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের মধ্য দিয়ে। গ্রেট হল অব দ্য পিপল প্রাঙ্গণে পৌঁছালে শেখ হাসিনাকে স্বাগত জানান চীনের প্রধানমন্ত্রী। সেখানে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে গান স্যালুটে অভ্যর্থনা জানানো হয়। এরপর দুদেশের প্রতিনিধি পর্যায়ের বৈঠক। সেখানে ডিজিটাল অর্থনীতিতে বিনিয়োগ, ব্যাংক বিমা নিয়ন্ত্রণ সংক্রান্ত সমঝোতা, অর্থনৈতিক উন্নয়ন নীতি এবং বাণিজ্য ও বিনিয়োগ সহায়তা সহ 21টি সমঝোতা স্মারক এবং 7টি ঘোষণাপত্র সই হয়। চীনের মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশকে $1 বিলিয়ন ইকোনমিক অ্যাসিস্ট্যান্স দেওয়ার কথা ঘোষণা করেছেন এবং তিনি বলেছেন যে বাংলাদেশের সাথে সম্পর্ককে তারা অত্যন্ত মূল্য দেয়। দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা সংকট ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী। আমরা যে ফ্যাসিলিটিসগুলো এখন এলডিসি কান্ট্রি হিসেবে এনজয় করি সেগুলো যাতে 2032 নিদেন পক্ষে 2029 সাল পর্যন্ত যাতে কন্টিনিউ করে সে ব্যাপারে চায়নার সহায়তা কামনা করেছেন। এদিকে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গেও বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বাংলাদেশের উন্নয়ন অগ্রযাত্রায় অব্যাহতভাবে সহযোগিতার কথাও বলেন শি জিনপিং। চাইনিজ প্রেসিডেন্ট তার বক্তব্যে যেটি বলেছেন, তারা বাংলাদেশকে বাংলাদেশের উন্নয়ন অভিযাত্রায়, উন্নয়ন অগ্রগতিতে অব্যাহতভাবে সহযোগিতা করে যাবে। অনুদান, সুদমুক্ত ঋণ, কম সুদের ঋণ এবং বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে চীন আগ্রহ দেখিয়েছে বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী। এই লক্ষ্যে দুই দেশের টেকনিক্যাল কমিটি কাজ করে সেটি ফাইনালাইজ করবে। কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের অসুস্থতার কারণে চীন সফর একদিন সংক্ষিপ্ত করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নাসির উদ্দিন, মোহনা সংবাদ। কোটা নিয়ে হাইকোর্টের দেয়া রায়ে 1 মাসের স্থিতাবস্থা জারি করেছেন দেশের সর্বোচ্চ আদালত। দুপুরে প্রধান বিচারপতির সমন্বয়ে গঠিত এক আপিল বেঞ্চ এই আদেশ দেন। অন্যদিকে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতির দ্রুত সমাধান হবে বলে জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। এ সময় কোটা আন্দোলনকারীদের আদালতের চূড়ান্ত রায় না দেয়া পর্যন্ত ধৈর্য ধরার পরামর্শ দেন তিনি। বিস্তারিত জাহিদ সবুজের রিপোর্টে। গত এক সপ্তাহ ধরে দেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও চাকরি প্রত্যাশীরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। 2018 সালে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর সরকারি চাকরিতে কোটা বাতিল করে রায় দেন আদালত, কিন্তু গেল মাসে হাইকোর্টের একটি বেঞ্চ সেই রায় বাতিল করলে আবারও কোটা আন্দোলন শুরু হয়। বুধবার হাইকোর্টের দেয়া কোটা বহালের আদেশ স্থগিত করেন দেশের সর্বোচ্চ আদালত। প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে গঠিত 5 সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। এই স্থিতি অবস্থার পরে দাঁড়ালো হাইকোর্টের জাজমেন্টও স্থগিত থাকবে এবং যে প্রজ্ঞাপনটা বাতিল করা হয়েছে সেই প্রজ্ঞাপনটাও স্থগিত থাকবে, বাতিল থাকবে। তার মানে হচ্ছে 18 সাল থেকে যেভাবে নিয়োগ প্রক্রিয়া চলে আসছিল সেই নিয়োগ প্রক্রিয়া চলতে থাকবে। অন্যদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে কোটা আন্দোলনকারীদের জনদুর্ভোগ সৃষ্টি না করে আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষার পরামর্শ দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। আগামী আগস্ট মাসের প্রথম সপ্তাহে আপিল বিভাগে চূড়ান্ত
শুনানির মাধ্যমে বিষয়টির নিষ্পত্তি হবে। আন্দোলনকারী শিক্ষার্থীদের ধৈর্য ধারণ করতে বলবো। কর্মবিরতিতে যাওয়া শিক্ষকদের বিষয়েও খুব দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। শিক্ষকদের ব্যাপারটাও আমাদের যোগাযোগ আছে, আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি এবং আমার বিশ্বাস অচিরে সমস্যার সমাধান। জাহিদ সবুজ, মোহনা সংবাদ, ঢাকা। এদিকে কোটা সংস্কারের এক দফা দাবিতে সারা দেশেও পালিত হয়েছে সর্বাত্মক ব্লকেট কর্মসূচি। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। কোটা সংস্কারের দাবিতে ঢাকা আরিচা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় সড়কটিতে আটকা পড়ে অসংখ্য যানবাহন। কোটা বিরোধী আন্দোলনের অংশ হিসেবে ময়মনসিংহে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জানায় আদালত দাবির পক্ষে রায় না দিলে আন্দোলন চলমান থাকবে। সারা বাংলাদেশের ছাত্র সমাজের সাথে আমরা বাকৃবি ছাত্র সমাজ একাত্মতা পোষণ করছি। আমরা যদি দেখি এটা না হচ্ছে তাহলে কিন্তু আমরা আমাদের যে কার্যক্রম সেটাকে চালিয়ে নিয়ে যাবো, তারই সেই কার্যক্রমেরই অংশ হিসেবে আমরা কিন্তু আজকে যে বাংলা ব্লকেট কার্যক্রম সেটা কিন্তু আমরা চালাচ্ছি। সিলেটেও কোটা সংস্কার আন্দোলনের অংশ হিসেবে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিলেট সুনামগঞ্জ সড়ক অবরোধ করে। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা মাঠ ছাড়ছে না। চট্টগ্রাম নগরীর দেওয়ানহাট ওভারব্রিজের নিচে সড়ক ও রেলপথ অবরোধ করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার্থীরা। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী ঢাকা রাজশাহী মহাসড়ক অবরোধ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বেলা 12টায় এই অবরোধ করে তারা। বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের রাস্তা অবরোধ করে রাখে শিক্ষার্থীরা। এ সময় রাস্তায় টায়ার জ্বালিয়ে ও অবরোধ করে মিছিলে দাবি আদায়ের স্লোগান দেয় তারা। শারমিন স্বর্ণা, মোহনা সংবাদ। উচ্চ আদালতের রায়ে অসন্তুষ্টি জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। তারা বলছেন সকল গ্রেডে 5% কোটা রেখে সংসদে আইন পাশ না করা পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। বুধবার সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচির পর বৃহস্পতিবার বিকেল থেকে একই কর্মসূচির ডাক দিয়েছেন তারা। কর্মসূচি সফল করতে সমমনা শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন সংগঠনটি। হুমায়ুন কবিরকে সঙ্গে নিয়ে আরো জানাচ্ছেন ইমার আসাদ। সরকারি চাকরিতে সব গ্রেডে 5% কোটা রেখে আইন পাশ করার দাবিতে রাজধানীর গুরুত্বপূর্ণ 18টি স্থানে বাংলা ব্লকের কর্মসূচি পালন করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা। এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে বিক্ষোভ মিছিল নিয়ে শাহবাগ মোড়ে অবস্থান নেন তারা। এ সময় এক দফা দাবি বাস্তবায়নের দাবি জানানো হয় সমাবেশ থেকে। যাদের কোটাটা যৌক্তিক শুধু তাদের কোটাটা রাখতে চাচ্ছি আমরা। এক দফাই দাবি যে 5%-এর কোটার বেশি আর কোনো কোটা থাকতে পারবে না। যতক্ষণ এই দাবিটা পূর্ণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথ ছাড়ছি না। অবিলম্বে কমিশন গঠন করে কোটা সংস্কারের আইন করা না হলে আরও কঠোর কর্মসূচির ঘোষণা দেন শিক্ষার্থীরা। শুধুমাত্র অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য নির্দিষ্ট পরিমাণ কোটা রেখে কোটাকে সংস্কার করার একটি কমিটমেন্ট আমাদেরকে দেওয়া হয়, কিংবা একটি নির্বাহী আদেশ দেওয়া হয়, কিংবা একটি ত্রুটিহীন পরিপত্র জারি করা হয়, সেটা যদি কালকে সকালেই করা হয়, আমরা আপনাদেরকে কথা দিচ্ছি আপনাদের সাথে আজকের পর আমাদের আর রাজপথে দেখা হবে না। বুধবার সন্ধ্যায় কর্মসূচি শেষ করে পরদিন বিকেল 3টার পর থেকে সারা দেশে ব্লকেটের ঘোষণা দেন আন্দোলনের সমন্বয়করা। বিকাল 3:30টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে থেকে আমরা আমাদের ব্লকেট কর্মসূচি শুরু করব এবং সারা দেশের শিক্ষার্থীরা তাদের নিকটস্থ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে ব্লকেট কর্মসূচি সফলভাবে পালন করবে। এমআর আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবিতে 10ম দিনে চলছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সর্বাত্মক কর্মবিরতি। শিক্ষকরা বলেন, পেনশন স্কিম প্রত্যয় নিয়ে যৌক্তিক কোনো সমাধান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। শিগগিরই দ্রুত সমস্যা সমাধানের আশা করছেন শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শামীউজ্জামান চৌধুরী জানাচ্ছেন বিস্তারিত। কোটা সংস্কার আন্দোলন নিয়ে দেশ যখন উত্তাল, তখন সার্বজনীন পেনশন স্কিম প্রত্যয় থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের বাদ দেওয়ার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলাভবনের সামনে শিক্ষকদের এই অবস্থান কর্মসূচি। শিক্ষকদের অভিযোগ, সরকারের একটি মহল জোর করে প্রত্যয় স্কিমে বিশ্ববিদ্যালয়কে যুক্ত করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের ঐতিহ্য
তারা আন্দোলন সংগ্রাম বিবেকের তাড়নায় করে এবং এই বিবেকের তাড়না কখনো বৃথা যায় না। শিক্ষকদেরকে এতদিন ধরে তাদের দাবি দাওয়া আদায়ের জন্য আন্দোলন করতে হচ্ছে, এরকম একটা অবস্থায় বাংলাদেশ। তানজিম সাহেব, অনতিবিলম্বে আপনি আপনার এই বক্তব্য প্রত্যাহার করুন। পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে অন্তর্ভুক্তিকরণ ও স্বতন্ত্র বেতন স্কেলের দাবি জানান তারা। বৈষম্যমূলক যে পেনশন স্কিম, এই বিষয়ে আমাদের অবস্থান, অবিলম্বে এই সমস্যাটি সমাধান করুন এবং আমরা যেখানে ছিলাম আমরা সেখানেই থাকতে চাই। এর আগে একই দাবিতে প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা। সরকারের এমন বৈষম্যমূলক সিদ্ধান্ত থেকে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীদের বাদ দেওয়ার দাবিও জানান তারা। স্বতন্ত্র বেতন স্কেলে যাওয়ার জন্য আমাদের যে দিন বদলের সনদে আওয়ামী লীগের যেটা লেখা ছিল 2010 সালের শিক্ষানীতিতে যেটা বলা ছিল, আমরা সেটাই চাচ্ছি। যতক্ষণ পর্যন্ত এই প্রজ্ঞাপন প্রত্যাহার করা না হবে ততক্ষণ পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 40টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমাজ তাদের কর্মক্ষেত্রে ফিরে যাবেন না। গত 1 জুলাই থেকে ক্লাস পরীক্ষা বর্জন করে কর্মবিরতি চালিয়ে আসছে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। বিসিএস সহ 30টি নিয়োগ পরীক্ষার প্রশ্ন ফাঁসের অভিযোগে গ্রেপ্তার 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুর্নীতি দমন কমিশনকে চিঠি দিয়েছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন পিএসসি। এর আগে মঙ্গলবার সিআইডি মামলার প্রেক্ষিতে তাদের সাময়িক বরখাস্ত করে সংস্থাটি। এ 5 জন হলেন উপপরিচালক মোহাম্মদ আবু জাফর ও জাহাঙ্গীর আলম, সহকারী পরিচালক মোহাম্মদ আলমগীর কবির এবং পিএসসির কর্মচারী ডেসপাস রাইডার খলিলুর রহমান ও অফিস সহায়ক সাজিদুল ইসলাম। সন্ধ্যায় পিএসসির প্রশাসন শাখার সিনিয়র সহকারী সচিব জামিলা শবনম স্বাক্ষরিত চিঠিটি দুদকের সচিব বরাবর পাঠানো হয়। এতে বলা হয়, ওই 5 জন বিভিন্ন নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং অসাধু উপায়ে স্থাবর অস্থাবর সম্পত্তি অর্জনের অভিযোগ ওঠায় তা তদন্ত করে কমিশনকে অবহিত করতে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় অর্ধেক রোগী বিদেশে যায় বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন। দুপুরে মাদারীপুরের শিবচরে শেখ হাসিনা ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড টেকনোলজি পরিদর্শন শেষে শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় সভায় একথা বলেন তিনি। এ সময় আরও জানান, শিক্ষার্থীদের অনুরোধ জানাবো সঠিকভাবে লেখাপড়া করার। এ সময় জাতীয় সংসদের চিফ হুইপ ও আওয়ামী লীগের সংসদীয় পার্টির সাধারণ সম্পাদক নুরি আলম চৌধুরী, স্বাস্থ্য প্রতিমন্ত্রী ডাক্তার রোকেয়া সুলতানা উপস্থিত ছিলেন। আমাদের দেশে অর্ধেক লোক বিদেশে যায়, কিন্তু এই ইনভেস্টিগেশন প্রপার হয় না। দেখে তারা দেখে এক জায়গায় এক রিপোর্ট, আরেক জায়গায় আরেক রিপোর্ট, এইগুলো চিন্তা করে কিন্তু অনেকে বিদেশ চলে যায়। আমরা যদি টেকনোলজিকে এই টেকনোলজিটাকে শক্ত করতে পারি, কারণ একজন চিকিৎসক আমাদের কিন্তু সমস্ত রোগের ট্রিটমেন্ট সব কিছু নির্ভর করে এই টেকনোলজির উপর। রিপোর্ট কিভাবে হবে, রক্তের রিপোর্ট কীভাবে, এক্সরে রিপোর্ট কীভাবে, এটা যদি সঠিক না হয় তাহলে কিন্তু সঠিক চিকিৎসা কোনোদিনই দেওয়া সম্ভব না। তিস্তার পানি বন্টন চুক্তি আলোর মুখ দেখে 2011 সালে। তৎকালীন প্রধানমন্ত্রী মনমোহন সিং ঢাকা সফরে এলেও শেষ মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকার মমতা না আসায় সে চুক্তি আটকে যায়। এর মাঝে জল গড়িয়েছে অনেক, কিন্তু শীতকালে বাংলাদেশে একটুকু আসেনি তিস্তার জল। আলো আধারির এমন দোলাচলে তিস্তা মহাপরিকল্পনায় আগ্রহ দেখায় চীন। এমন অবস্থায় প্রধানমন্ত্রীর ভারত সফরে তিস্তার পানি বন্টনে আগ্রহ দেখায় ভারতও। কিন্তু এবারও মমতার সেই স্বভাবসুলভ খড়গ হস্ত মনোভাব। মনির ইসলামের রিপোর্ট। তিস্তার পানি বন্টন নিয়ে ভারতের অনীহার মধ্যেই এ প্রকল্পের অংশীদার হওয়ার আগ্রহ জানায় চীন। তারপর কারিগরি তৎপরতাও চালায় দেশটি। চীনের প্রস্তাবিত প্রকল্পের নাম তিস্তা রিভার কম্প্রিহেন্সিভ ম্যানেজমেন্ট অ্যান্ড রেস্টোরেশন, যার ব্যয় ধরা হয়েছে 8,210 কোটি টাকা। তিস্তা নিয়ে ইতোমধ্যেই নকশা ও সম্ভাব্যতা যাচাই সম্পন্ন করেছে চীন। চীনের এ মহাপরিকল্পনায় তিস্তার 2 পারে থাকছে 220 কিলোমিটার গাইড বাঁধ। পরিকল্পিত স্যাটেলাইট শহরের পাশাপাশি থাকবে নদী খনন ও শাসন ব্যবস্থা। নেওয়া হবে ভাঙন প্রতিরোধে টেকসই ব্যবস্থাও। পানি সংরক্ষণ করে সেচ প্রকল্প ও মাছ চাষের ব্যবস্থাও থাকবে। পাশাপাশি আধুনিক পর্যটন কেন্দ্র ও সমুদ্র সৈকতের আদলে করা হবে মেরিন ড্রাইভ। একটা ইন্টারভেনশন দরকার, জানে আমাদের এই বোথ ড্রাই সিজন আর মনসুনে সবসময় পানিটা যেন যতটুকু আমাদের ডিমান্ড ইকোসিস্টেমের জন্য, সোসাইটির জন্য, সেটা যেন ফুলফিল করতে পারি। আমাদের বাংলাদেশে তো ফ্ল্যাট কান্ট্রি, হিলি রিজন না, যেখানে আমরা স্টোর করতে পারি অনেক পানি।
মানে পরিমাণ আমরা করতে পারবো। নর্থ বেঙ্গলে কিছু টোপোগ্রাফি আছে, উই ক্যান বিল্ড সাম ডাইকস, উই ক্যান স্টোর ওয়াটার ইন দ্য মনসুন সো দ্যাট ইন দ্য ড্রাই সিজনে আস্তে আস্তে পানি রিলিজ করতে পারে। এমন পরিস্থিতিতে নড়েচড়ে বসে ভারতের কেন্দ্রীয় সরকার। চীনের সঙ্গে দেশটির নিরাপত্তা ইস্যুতে চলমান দ্বন্দ্বে তিস্তা প্রকল্পে অংশীদার হতে চায় ভারতও। কিন্তু বরাবরের মতোই সরব পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। সোমবার কলকাতায় মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে তিস্তা নিয়ে কথা বলেন তিনি। আমি কিন্তু এটা প্রধানমন্ত্রীকে অনেকবার বলেছি এবং আগে যে মিটিংগুলোতে আমাকে ডাকতো ইন্দো বাংলাদেশে, সেখানে আমি বারবার কিন্তু এটা রেজ করেছি, কিন্তু তা সত্ত্বেও আজ পর্যন্ত কোনো ব্যবস্থা হয়নি। শুধু তিস্তা চুক্তিরই ভেটো নয়, চান্না ফারাক্কা চুক্তির নবায়নও। এই ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারের তীব্র সমালোচনা করেন মমতা। মেন পার্টি হচ্ছে আমরা, কিন্তু যখন এগ্রিমেন্ট বা কথা যেটা হলো আলোচনা বাংলাদেশ এবং ইন্ডিয়ার প্রধানমন্ত্রীর সাথে, আমাদের কাউকে জানানো হলো না, খুব আনফরচুনেট। আবার বলছে তিস্তার জলও দিল, তিস্তায় জল আছে তাই দেবে, তাতে উত্তরবঙ্গের একটা লোক খাওয়ার জলও পাবে না। বর্ষার জল দেখে যেন গ্রীষ্মের জলের কথা আমরা না ভাবি। ভারত বাংলাদেশের মধ্যে ফারাক্কা চুক্তির নবায়ন নিয়ে দিন কয়েক আগেও নেতিবাচক মতামত দিয়ে কেন্দ্রীয় সরকারকে চিঠি লিখেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। আমাদের না জানি আবার বলছে আবার ফারাক্কা চুক্তি রিনিউ করবে এবং বিহার অফিসে যায়। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। অ্যাপে নিবন্ধন করলেই দেশব্যাপী স্মার্ট ক্লিনিক চিহ্নযুক্ত হাসপাতালে বিনামূল্যে বিশেষজ্ঞ চিকিৎসকদের পরামর্শ গ্রহণ করতে পারবেন পল্লী সঞ্চয় ব্যাংকের কর্মকর্তা, কর্মচারী ও গ্রাহকেরা। সকালে ইস্কাটনের প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে স্বাস্থ্যসেবার কর্পোরেট চুক্তি স্বাক্ষর করেন পল্লী সঞ্চয় ব্যাংকের এমডি শেখ জামিনুর রহমান এবং মাই স্মার্ট হেলথ কেয়ার পিএলসির এমডি অলোক কুমার বিশ্বাস। এ সময় উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংকের চেয়ারম্যান আকরাম আল হোসেন, প্রজেক্টিভ ইসলামী লাইফ ইন্স্যুরেন্সের এমডি ডাক্তার কিশোর বিশ্বাস সহ দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা। ফিজিওথেরাপি, অকুপেশনাল থেরাপি ও স্পিচ থেরাপির প্রয়োজন এমন রোগীদের জন্য একটি বিনামূল্যে মেডিকেল ক্যাম্পের আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রশিকা। রাজধানীর মিরপুরে প্রশিকা ভবনে সকাল 9টা থেকে বিকাল 3টা পর্যন্ত রোগীদের ফ্রি পরামর্শ ও স্বাস্থ্যসেবা দেন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রশিকার উপপ্রধান নির্বাহী কামরুল হাসান কামাল। প্রধান অতিথি ছিলেন ডাক্তার মোহাম্মদ মারুফ হোসাইন, চেয়ারম্যান। সভাপতিত্ব করেন রোকেয়া ইসলাম। বিশ্বমানের ইলেকট্রনিক্স পণ্য মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে জয়পুরহাটের আক্কেলপুরে যাত্রা শুরু করল দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের পরিবেশক শোরুম আপন এন্টারপ্রাইজ। মঙ্গলবার শোরুমটি উদ্বোধন করেন ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান। উদ্বোধন উপলক্ষে ওয়ালটনের যে কোনো পণ্য কেনায় 10% ছাড় দিচ্ছে আপন এন্টারপ্রাইজ। ওয়ালটনের সিনিয়র নির্বাহী পরিচালক শাহজালাল হোসেন লিমন, শহীদুজ্জামান রানা ও আপন এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী সানোয়ার হোসেন সহ অন্যরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। গ্রাহকদের জন্য ডিরেক্ট টু হোম ডিটিএইচ সংযোগের সঙ্গে আকাশ গো কম্পেনিয়ন অ্যাপ নিয়ে এলো বেক্সিমকো কমিউনিকেশনসের আকাশ ডিজিটাল টিভি। রাজধানীর একটি হোটেলে এর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, যুব ও ক্রীড়ামন্ত্রী নাজমুল হাসান পাপন, বেক্সিমকোর কমিউনিকেশনস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক শায়ান এফ রহমান এবং প্রধান নির্বাহী ডক্টর তারিক আলম। এখন থেকে পুরনো ও নতুন গ্রাহকেরা তাদের সংযোগের সঙ্গে আকাশ গো অ্যাপটি ব্যবহার করতে পারবেন। দেশের বাইরের খবর। ভারতে উত্তরপ্রদেশের সড়ক দুর্ঘটনায় কমপক্ষে 18 জন নিহত ও 19 জন আহত হয়েছেন। লখনৌ আগ্রা এক্সপ্রেসওয়েতে ডাবল ডেকার বাসের সঙ্গে তরল দুধবাহী ট্যাঙ্কারের সংঘর্ষে হতাহতের এই ঘটনা ঘটে বলে জানায় এনডিটিভি। নিহতদের মধ্যে 3 নারী ও 1 শিশু রয়েছে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। এই দুর্ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। গাজা উপত্যকার একটি স্কুলে আশ্রয় নেয়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বাহিনীর নৃশংস হামলায় 29 জন নিহত হয়েছে। গত 4 দিনের মধ্যে চতুর্থবারের মতো ফিলিস্তিনিরা এ ধরনের হামলার শিকার হলেন। ফিলিস্তিনি স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস এই হামলার জন্য সরাসরি ইসরায়েলকে দায়ী করেছে। ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে তারা ওই এলাকায় হামলা চালিয়েছে এবং ঘটনাটি পর্যালোচনা করছে।
খেলা খবর ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় সেমিফাইনালে আজ মুখোমুখি হবে নেদারল্যান্ডস ও ইংল্যান্ড। জার্মানি ডর্টমুন্ডে বাংলাদেশ সময় রাত 1টায় শুরু হবে খেলা। আসরে পারফরমেন্স বিবেচনায় দু দলের অবস্থান প্রায় এক। 5 ম্যাচের মধ্যে 3টিতে জয় দু দলের। অন্যদিকে কোপা আমেরিকার দ্বিতীয় সেমিফাইনালে যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বাংলাদেশ আগামীকাল সময় সকাল 6টায় মুখোমুখি হবে উরুগুয়ে ও কলম্বিয়া। আসরে দু দলই রয়েছে দারুণ ছন্দে, তবে সেমিফাইনাল এ ম্যাচে উরুগুয়ে দলে থাকছেন না ডিফেন্ডার রোনালদো আরাউহো। শেষ করব মোহনা সংবাদ, যাবার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। সফর সংক্ষিপ্ত করে রাতেই দেশে ফিরছেন প্রধানমন্ত্রী হাসিনা। কিয়াং বৈঠকে 21 সমঝোতা ও 7 ঘোষণাপত্র সই। কোটা বাতিলে হাইকোর্টের রায় আপিল বিভাগের স্থিতাবস্থা। শিক্ষার্থীদের ব্লকের ছেড়ে ক্লাসে ফেরার আহ্বান প্রধান বিচারপতির। ধৈর্য ধরতে বললেন কাদের। প্রশ্ন ফাঁসে অভিযুক্ত 5 কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত করতে দুদকে পিএসসির চিঠি। কমিশনকে ফলাফল অবহিত করার অনুরোধ। এবং দেশে সঠিক রোগ নির্ণয় না হওয়ায় অর্ধেক রোগী বিদেশমুখী, বললেন স্বাস্থ্যমন্ত্রী। চিকিৎসা সংশ্লিষ্টদের সেবায় মনোযোগী হওয়ার তাগিদ। এই ছিল এখনকার মোহনা সংবাদে। পরের সংবাদ রাত 12টায়। মোহনা সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।